মিথেন আর ইথেন নামগুলো তো আমাদের সবারই বেশ চেনা, তাই না? আপাতদৃষ্টিতে এদের খুব সাদামাটা মনে হলেও আমাদের দৈনন্দিন জীবনের শক্তির একটা বিশাল অংশ কিন্তু এই সরল অ্যালকেনগুলো থেকেই আসে। আজকের এই বিশ্লেষণে আমরা এই অণুগুলোর চমকপ্রদ রাসায়নিক জীবনচক্র নিয়ে একটু গভীরে গিয়ে আলোচনা করব। রসায়নের এই দারুণ জগতে একটা অণু ঠিক কীভাবে জন্ম নেয় আর কিভাবে সেটা আমাদের এই আধুনিক বিশ্বকে সচল রাখে, সেই গল্পটা সত্যি অসাধারণ। চলুন শুরু করা যাক। আমাদের আজকের এই পুরো আলোচনাটাকে আমরা মূলত 3টি ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা দেখব অ্যালকেনের প্রস্তুতি, এরপর এদের ভৌত ও রাসায়নিক ধর্ম এবং সবশেষে হ্যালোজেনেশন ও দহন বিক্রিয়া। তো শুরুতেই আসা যাক এদের জন্ম পর্যায়ে, মানে অ্যালকিনের প্রস্তুতির ধাপে। ঠিক কোন রাসায়নিক বিক্রিয়াগুলো কাজে লাগিয়ে এই হাইড্রোকার্বন অণুগুলোকে তৈরি করা হয়, চলুন সেটা চট করে দেখে নেওয়া যাক। প্রথমে মিথেন তৈরির পদ্ধতিটা দেখা যাক। কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন গ্যাসকে যদি 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়, তাহলে মিথেন আর পানি তৈরি হয়। এখন প্রশ্ন আসতে পারে, তাপমাত্রা এত বেশি কেন? আসলে কার্বন ডাই অক্সাইড ভীষণ স্থিতিশীল একটা অণু, একে ভাঙার জন্য প্রচুর শক্তির দরকার হয়। আর এই পুরো প্রক্রিয়ায় নিকেল প্রভাবকটা অনেকটা জাদুকরের মতো কাজ করে, যা বিক্রিয়াটাকে খুব সহজে আর দ্রুত সম্পন্ন হতে সাহায্য করে। এবার মিথেন থেকে একটু এগিয়ে ইথেনের দিকে তাকাই। এক্ষেত্রে ইথিন আর ইথাইনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে ইথেন তৈরি হয়। এই বন্ধন ভাঙার প্রক্রিয়ায় তাপমাত্রা কিন্তু আগের চেয়ে একটু কম লাগে, মোটামুটি 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের মতো। এই তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে ত্রিবন্ধন ও দ্বিবন্ধন ভেঙে গিয়ে একদম শক্তপোক্ত একক বন্ধনযুক্ত ইথেন তৈরি হয়। এই দুটো ব্যাপার যদি আমরা পাশাপাশি রেখে তুলনা করি, একটা দারুণ পার্থক্য চোখে পড়বে। কাঁচামালের ওপর ভিত্তি করে তাপমাত্রার পার্থক্যটা খেয়াল করেছেন? কার্বন ডাই অক্সাইড ভাঙতে যেখানে 250 ডিগ্রি সেলসিয়াস লাগছে, সেখানে অ্যালকিন বা অ্যালকাইন থেকে ইথেন তৈরি করতে মাত্র 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসই যথেষ্ট। আর দুটো ক্ষেত্রেই প্রভাবক হিসেবে কিন্তু সেই নিকেলই কাজ করছে। এর মানে হলো, বিক্রিয়ার পরিবেশ আসলে অনেকটাই নির্ভর করে আমরা শুরুতে ঠিক কী উপাদান নিচ্ছি তার ওপর। এবার অ্যালকেন তৈরির আরেকটা জাদুকরী পদ্ধতির কথা বলা যাক, যার নাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। নামটার মাঝে কিন্তু কাজটা লুকিয়ে আছে। ডিকার্বক্সিলেশন মানে হল কার্বন ডাইঅক্সাইড বা কার্বক্সিল গ্রুপকে সরিয়ে ফেলা। এই প্রক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে উত্তপ্ত করা হয়, যার ফলে তৈরি হয় আমাদের কাঙ্ক্ষিত মিথেন আর সোডিয়াম কার্বনেট। বিক্রিয়াটা আসলে ঘটে কিভাবে? তাপ আর ক্যালসিয়াম অক্সাইডের সাহায্যে সোডিয়াম ইথানোয়েড আর সোডিয়াম হাইড্রক্সাইড মিলে একইভাবে নতুন একটা গ্যাস তৈরি করে। এখানে ক্যালসিয়াম অক্সাইড বা কুইকলাইম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে। মিশ্রণটাকে শুষ্ক রাখে আর যে কাচের পাত্রে বিক্রিয়াটা হচ্ছে সেটাকে গলে যাওয়ার হাত থেকে বাঁচায়। রসায়নের এই কৌশলটা সত্যিই খুব চমৎকার। আচ্ছা, এরা কিভাবে তৈরি হয় সেটা তো আমরা জেনে নিলাম। এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে এদের পরিচয়টা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি। অ্যালকেনের ভৌত আর রাসায়নিক ধর্মগুলো জানলেই বোঝা যাবে কেন এরা প্রকৃতির অন্য সব অণু থেকে এতটা আলাদা। সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা কি জানেন? অণুর ভেতরে শুধু কার্বনের সংখ্যাটা পাল্টে গেলেই এদের পুরো ভৌত অবস্থায় পাল্টে যায়। ধরুন 1 থেকে 4টি কার্বন আছে, তখন এরা থাকবে অদৃশ্য গ্যাসীয় অবস্থায়, কারণ এদের স্ফুটনাঙ্ক থাকে সাধারণ কক্ষ তাপমাত্রার অনেক নিচে। কিন্তু কার্বন সংখ্যা যেই 5 থেকে 15-র মধ্যে চলে যাবে, অমনি এরা হয়ে যাবে তরল। যেমন 5 কার্বনের পেন্টেনের স্ফুটনাঙ্ক 36 ডিগ্রি সেলসিয়াস। আর কার্বন সংখ্যা 16 বা তার বেশি হলে এদের ভেতরের আকর্ষণ এতটাই বেড়ে যায় যে এরা একেবারে কঠিন পদার্থে পরিণত হয়। এখন ভৌত অবস্থায় এত রং বদলালেও রাসায়নিক দিক থেকে কিন্তু অ্যালকেনগুলো ভীষণ একগুঁয়ে আর স্থিতিশীল। সাধারণ অবস্থায় এরা অ্যাসিড, ক্ষারক, জারক বা বিজারক কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, কারণ এদের ভেতরের কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো খুবই শক্তিশালী। এই শক্তিশালী বন্ধন ভাঙা বেশ কঠিন কাজ, আর তাই পরিবেশের অন্যান্য রাসায়নিক পদার্থের প্রতি এদের একটা স্বাভাবিক অনীহা থাকে। এতক্ষণ তো আমরা এদের নিষ্ক্রিয় স্বভাবের কথা জানলাম। এবার আমাদের আলোচনার তৃতীয় ও শেষ ভাগে দেখব বিশেষ কিছু পরিস্থিতিতে এই জেদি অণুগুলোই যখন তীব্র বিক্রিয়ায় অংশ নেয় তখন ঠিক কি ঘটে। চলুন হ্যালোজেনেশন আর দহন বিক্রিয়াটা দেখে নেওয়া যাক।
এমনিতেই মিথেন খুব শান্ত হলেও একে যদি অতিবেগুনি বা ইউভি আলোর নিচে ক্লোরিনের সাথে রাখা হয় তখন রীতিমতো একটা চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক বিক্রিয়া শুরু হয়ে যায়। আলোর প্রচণ্ড শক্তি ক্লোরিন অণুকে ভেঙে খুব সক্রিয় ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল তৈরি করে। স্রেফ আলোর প্রভাবে একটা নিষ্ক্রিয় অণু কিভাবে এতটা সক্রিয় হয়ে ওঠে সেটাই এই বিক্রিয়ার সবচেয়ে বড় ম্যাজিক। এই পুরো ব্যাপারটা ঘটে একদম ধাপে ধাপে, 4 কিস্তিতে। মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলো একটা একটা করে ক্লোরিন দিয়ে বদলাতে থাকে। প্রথমে তৈরি হয় ক্লোরোমিথেন, এরপর আরও একটা হাইড্রোজেন সরে গিয়ে হয় ডাইক্লোরোমিথেন, তারপর ট্রাইক্লোরোমিথেন, আর একদম শেষে কার্বনের চারপাশের 4টা হাইড্রোজেনই সরে গিয়ে তৈরি করে টেট্রাক্লোরোমিথেন। একেবারে ছকে বাঁধা একটা রাসায়নিক প্রতিস্থাপন খেলা। সবশেষে আসি দহন বা পোড়ানোর কথায়। মিথেন যখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প তৈরি হয়। কিন্তু ব্যাপারটা শুধু এখানেই শেষ হয় না, এর সাথে উৎপন্ন হয় বিপুল পরিমাণ তাপশক্তি। আর এই তাপোত্তাতি বিক্রিয়া থেকে যে শক্তিটা বেরোয় সেটা আক্ষরিক অর্থেই আমাদের চারপাশের অনেক কিছুকে সচল রাখে। এই যে প্রচুর তাপশক্তির কথা বললাম, এটা কিন্তু খাতা কলমের কোনো তাত্ত্বিক হিসাব নয়। আমাদের বাসাবাড়ির গ্যাসের চুলায় যে আগুনটা জ্বলে কিংবা অনেক শিল্প কারখানায় যে শক্তি ব্যবহার করা হয় তার মূল উৎসই হলো এই মিথেনের দহন। ভাবা যায় দৈনন্দিন জীবনের সাথে রসায়নের কতটা সরাসরি আর শক্তিশালী একটা সম্পর্ক জড়িয়ে আছে। আজকের এই পুরো বিশ্লেষণটা শেষে আমাদের মনে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। একেবারে সাধারণ সাদামাটা আর প্রকৃতিগতভাবে নিষ্ক্রিয় এই অণুগুলো কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠল? কিভাবে তারা আমাদের এই আধুনিক জীবনকে সচল রাখার মূল জ্বালানি হিসাবে কাজ করছে? একটা সাধারণ গ্যাসীয় অণু থেকে প্রতিদিনের রান্নার আগুন, এই রূপান্তরটা আসলেই অবাক করার মতো। এই কৌতূহল জাগানো প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।